জয়ন্তবাবু, হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত। হ্যাঁ, বলুন। প্রথমেই যেটা জানার বিষয়, এই যে বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি ভবিষ্যতে কোন খাতে বইতে পারে বলে আপনার মনে হয়? দীর্ঘ বছর ধরে আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, কি মনে হয় জয়ন্তবাবু আপনার? দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্কের নিয়ে দীর্ঘদিন ধরে যেহেতু আমি উৎসাহী বিশ্লেষক এবং আলোচনা করি, আমার যেটা মনে হয় দুটো দিক আছে। একটা হচ্ছে যে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেটা শুধু ভারত বাংলাদেশ বলে নয়, যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে যদি এরকম ভাবে কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, তাহলেও কিন্তু ভারত তার বিদেশ নীতি অনুসারে যে সরকার গঠন হবে, সেটা তাদের অভ্যন্তরীণ যদি কোনো সামরিক কু হয় বা সেখানে কনফ্রন্টেশনালিস্ট অ্যাপ্রোচ না নিয়ে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে এটাই দেখার যে নতুন যে রেজিম যে ফর্মেই হোক, সামরিক শাসন সমর্থক তত্ত্বাবধায়ক সরকার, যেটাকে বাংলাদেশে তত্ত্বাবধায়ক বলেন, আমরা বলি তদারকি সরকার, অথবা একটা কোনো নির্বাচনের মধ্যে দিয়ে ভবিষ্যতে কি ধরনের সরকার হবে, এটা ভারতের বিদেশ নীতির জন্য একটা নিঃসন্দেহে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। প্রতিবেশী রাষ্ট্রের যদি কোথাও আগুন লাগে, তাহলে সেই আগুনের আঁচ তো আমাদের দেশেও এসে পড়বে, প্রতিবেশী রাষ্ট্রের আগুনের আঁচ। কিন্তু আমি দেখেছি যে পাকিস্তানে যদি পারভেজ মোশাররফ সামরিক কু করে নওয়াজ শরীফকে সরিয়ে দিয়েও তারপরে যখন লেজিটিমাইজেশন পেল এবং পলিটিক্যাল রেজিম হলো, সেই ভারতে কিন্তু আগ্রা সামিট করতে কিন্তু পারভেজ মোশাররফকে আসার ছাড়পত্র বাজপেয়ী সরকার দিয়েছিল। এবং জুন্টা সরকার, সামরিক শাসন, সূচি আন্দোলন করছে তার বিরুদ্ধে, কিন্তু জুন্টা সরকারের সঙ্গেও কিন্তু সেই সম্পর্কটাকে বজায় রেখেছিল ভারতবর্ষ, ভারত সরকার। তার কারণটা হচ্ছে যে সেখানে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের থাকে। আমাদের সভ্য দুনিয়াতে এখনো সেই ভারতের সেই বিদেশ নীতি অক্ষুণ্ণ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এরকম দৃষ্টান্ত রয়েছে। কিন্তু শেখ হাসিনার যে সরকারের বদলে যদি ইসলামিক তালিবানাইজেশন যদি হয়, এবং সেক্ষেত্রে তারা এখন কি ভূমিকা নেবে, দেখুন তালিবান সরকারও তো গঠন হয়েছে, তালিবানি জঙ্গি থেকে তারা যখন সরকারে পরিণত হয়েছে, তখন তালিবানের বিদেশ মন্ত্রীর সঙ্গেও কিন্তু ভারতের বৈঠক হলো এবং তালিবান ঘোষণা করলো যে আমরা কিন্তু ভারত বিরোধিতায় যাব না নতুন সরকার গঠনের পর। সুতরাং এগুলো এখন একটা প্রচন্ড একটা টার্বুলেন্স এবং প্রচন্ড সংযমের সঙ্গে ভারতকে এখন অপেক্ষা করতে হবে। প্রথম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনাকে এখন যাতে একটা যাকে বলা হয় একটা লন্ডনে বা যেখানেই হোক সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। পলিটিক্যাল অ্যাসাইলেমটা বাধ্যতামূলক, এটা তো একটা ঘোষিত আন্তর্জাতিক নীতি। কিন্তু ভিসা, এখন তো উনি প্রধানমন্ত্রী নন, প্রাক্তন প্রধানমন্ত্রীর ভিসা ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে, সময় লাগছে। কিন্তু আমার মনে হয় যে এটা হচ্ছে প্রথম অগ্রাধিকার। দ্বিতীয় অগ্রাধিকার ভারত সরকারের, সেটা হচ্ছে যে নতুন সরকার, নতুন রেজিম, এখন সেটা যেই হোক, নানান রকম তো শোনা যাচ্ছে, এখন যেটাই হোক সেটা ভারত সম্পর্কে তারা কি ব্যবস্থা নেবে, কি অবস্থা, কোনো সন্দেহ নেই। একটার পর একটা প্রতিবেশী রাষ্ট্রে যখন চায়নার চীনের ড্রাগনের নিঃশ্বাস পড়ছে এবং সেখানে যখন চারদিক থেকে শ্রীলঙ্কা শুধু নয়, আমরা দেখেছি ভুটানের দোকলাম কিংবা মালদ্বীপে যেরকম ভাবে, এমনকি হালের কাঠমান্ডুতেও উদ্বেগের কারণ আছে। সুতরাং বাংলাদেশের এই ঘটনা প্রবাহ ভারতের বিদেশ নীতির জন্য, নরেন্দ্র মোদীর বিদেশ নীতির জন্য একটা নতুন চ্যালেঞ্জ। এবং হাসিনাকে বারবার কিন্তু এ ব্যাপারে সতর্কও করেছিলেন, অজিত দোভাল গেছিলেন, ভারত সরকার গেছিল, কিন্তু যে কোনো কারণেই হোক, নানান কারণে অনেক অসন্তোষ তৈরি হয়েছিল। শুধু কু সফল হয় তখন যখন সেখানে মানুষের যে অসন্তোষের সেই ডিসকন্টেন্ট ম্যানেজমেন্ট, সেটাতেও ব্যর্থতা নিশ্চয়ই হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিটা জটিল। সেই কারণে এখানে এখন অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দেখতে হবে এবং সেখানে যাতে সংখ্যা লঘু সম্প্রদায় এবং সেখানে কি অ্যাপ্রোচ নেবে, ট্রেড প্রেক্ষাপটে আমি যেটা শুনলাম যে আমদানি রপ্তানির ক্ষেত্রে সহজ পরিস্থিতি যাতে হয়, তার জন্য নতুন রেজিম আশ্বাস দিচ্ছে, সেনা প্রধানও আশ্বাস দিচ্ছে। সুতরাং এখন এগুলো না খুব ঠান্ডা মাথায় দেখতে হবে, খুব ইম্পালসিভ হয়ে এখানে কিন্তু কোনো একটা চটজলদি সিদ্ধান্তে আসা, সেটা ভারত সরকার করছেও না, করা উচিত নয়। জয়ন্তবাবু, আপনি এই মুহূর্তে ভারত সরকারের কি ভূমিকা হতে পারে সেটার বিষয়ে আলোকপাত করলেন, সেটা নিয়ে বললেন। একটা বিষয় জানার যে এই বাংলাদেশে এই যে বর্তমান পরিস্থিতি, এতে করে বাংলাদেশের যে রাজনীতি
সেই রাজনীতির ভবিষ্যৎ কোন খাতে বইতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, বাংলাদেশের রাজনীতির প্রধান যেটা মানে আর কি সত্তার সংঘাত, সেটা হচ্ছে যে একটা বাঙালি আইডেন্টিটি আর একটা হচ্ছে ইসলামিক আইডেন্টিটি, একটা ধর্মীয় জাতিসত্তা আর একটা ভাষার ভিত্তিতে জাতিসত্তা। 71 সালে আন্দোলনটা হয়েছিল ভাষা আন্দোলন, সেখানে কিন্তু বঙ্গ সংস্কৃতিকে ধরে রাখা হয়েছিল। দুর্ভাগ্য যে যে জাতির জনক যে রাষ্ট্রটা গঠন করলো, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিটা তো শুধু মূর্তি নয়, সেই মূর্তিটা ভেঙে দেওয়া মানে হচ্ছে যে আমাদের দেশে রাজনৈতিক নেতাদের মূর্তি কোনো নৈরাজ্যবাদী ভাঙতে পারে, কিন্তু তাই বলে যে এখন যদি গান্ধীর মূর্তি ভেঙে দেওয়া হয় সংসদে ঢুকে, তাহলে সেটা তো জাতির জনকের মূর্তি ভেঙে দেওয়া। সেটা তো মানে তার মানে হচ্ছে যেটা শেখ হাসিনার পুত্র বলেছেন, সেইটা যদি সত্য হয় তাহলে সেটা কিন্তু অত্যন্ত আশঙ্কার কথা যে বাংলাদেশ আবার পাকিস্তানের হাতে চলে গেল। এখন সেটা কিন্তু এটাই এখন একটা ব্যাপার যে বাংলাদেশের এই বাঙালি সংস্কৃতি এবং সেইটাকে ডমিনেট না করিয়ে যদি একটা উগ্র ইসলামিক মৌলবাদ, সেইখানে মানে ইসলামে কোনো মৌলবাদ আছে বলছি না, কিন্তু এমন ইসলামকে অপব্যাখ্যা দিয়ে একটা মৌলবাদী কার্যকলাপ যেটা গোটা পৃথিবী জুড়ে হচ্ছে, তার একটা অঙ্গ হয়ে গিয়ে, কারণ জিও স্ট্র্যাটেজিক পজিশন অফ বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছোট দেশ হতে পারে কিন্তু তার যে অবস্থান সেটা ভয়ঙ্কর ভাবে সংবেদনশীল। সেই কারণে আমার মনে হয় যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে, এবং এই প্যান মানে একটা ইসলামিক ফান্ডামেন্টালিজম, সেইটার দিকে যদি বাংলাদেশ আরো এগোয় সেটা কিন্তু আরো বিপদের কারণ হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা এই মুহূর্তে খুব বেশি জরুরি বাংলাদেশের কাছে। জয়ন্তবাবু, আরেকটা বিষয়, এই যে ঘটনাটা হলো বাংলাদেশে, আপনার কি মনে হয় মূল কারণটা কি হতে পারে, বা এর ভিতরে গিয়ে যদি বিশ্লেষণ করেন আপনি, তাহলে আপনার বিশ্লেষণ কি থাকবে? প্রথম কারণ হচ্ছে যে যেটা কোটা নিয়ে যে আন্দোলনটা, যে ছাত্র লীগ, সেটা কিন্তু আওয়ামী লীগেরই ছাত্র সংগঠন, এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট যখন রায় দিল যে এই কোটাটা নিষিদ্ধ করে দেওয়ার জন্য, এবং সেটা মেনেও নিয়েছিল বাংলাদেশের সরকার, সে তখন কিন্তু এটা মিটে যেতে পারত। এখন যেটা হলো সেটা হচ্ছে যে এই কোটা নিয়ে আন্দোলনটার এত জনপ্রিয় কেন হলো, তার কারণ হচ্ছে আর্থিক বা আর্থসামাজিক পরিস্থিতিটা বাংলাদেশের অবনতি হয়েছে, সেখানে জবলেসনেস, কর্মহীনতা, কর্মসংস্থানের সমস্যা আছে, এবং তার ফলে যেরকম আমাদের দেশে যদি এখন খুব বেশি ওবিসি বা এসসি এসটি কোটা খুব এমন বেড়ে যায় যে যখন আর কি জেনারেল ক্যাটেগরির ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তারা যদি বিদ্রোহ করে বসে, অ্যান্টি রিজার্ভেশন মুভমেন্ট ভারতেও কিন্তু ভিপি সিং এর সময় আমি দেখেছি। এখন এই মুভমেন্টের সোশিও ইকোনমিক রিজন আছে, এখন সেইটার সুযোগ নিয়ে এবার পৃথিবীর বাইরের শক্তি, পাকিস্তান, আইএসআই, জামাত, তারা যখন এখানে ওই এজেন্ট প্রভোকেটর হয়ে একটা মূল আন্দোলনের মধ্যে মিশে গিয়ে এবং সেখানে সাধারণ মানুষের অসন্তোষকে কাজে লাগিয়ে একটা বিদ্রোহটাকে একটা কুতে সামরিক অভ্যুত্থানে নিয়ে চলে গেল, এবং সামরিক শাসনের উপর আস্থা রেখেছিলেন শেখ হাসিনা, সেনাকর্তারা তার পক্ষে ছিল, কিন্তু সেই জিনিসটাকে পুরো অল্প সময়ের মধ্যে ঘুরিয়ে দেওয়া, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। মুজিবুর রহমানের যে মূর্তি ভেঙেছে সেটা যেভাবে ভাঙা হয়েছে, এবং সেটা কোনো ছাত্রদের আন্দোলনের কোনো নজির নয়, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে খুব পরিকল্পিতভাবে সেটাকে মানে অত বড় একটা যন্ত্র নিয়ে এসে সেটাকে ভাঙা হচ্ছে। সুতরাং এগুলোর পেছনে অনেক মানে কৃত্রিম উপায় একটা স্বতঃস্ফূর্ত অসন্তোষকে মানে একটা ফুস মানে যেটাকে বলা হয় একটা ছোট ঘা, সেটাকে খুব বড় একটা ঘাতে, হ্যাঁ, একটা ফুসকুড়িকে একটা ঘাতে পরিণত করা, সেইটাকে কিন্তু খুব মুনশিয়ানার সঙ্গে এই উগ্রবাদীরা করেছে। এখানে কিন্তু শুধু উগ্রবাদীদের দোষ দেব না, এখানে কিন্তু শেখ হাসিনার যে নেতৃত্ব, সেখানে একটি বিবৃতি, সেটা উনি যেভাবেই বলে থাকুন না কেন, তার অপব্যাখ্যাই হোক আর যাই হোক, সেইটা ওই মুক্তিযোদ্ধা এবং যে ওই বিবৃতিটা এবং সেনাবাহিনীর যে উগ্র ভূমিকা, তো এই রাজাকারদের মানে আর মুক্তিযোদ্ধাদের তুলনা করেছে, ওই গোটা জিনিসটা কিন্তু আরো বেশি ভস্যে মানে যাকে বলে ঘি ঢেলে দেওয়া হয়েছে, তাতে আরো বেশি করে বিদ্রোহটা ছড়িয়ে পড়ে, আর তার সুযোগটা বহিঃশক্তি থেকে নানান রকম ভাবে কাজে লাগানো হয়েছে। তার ফলে যেটা হলো, এবং চীন মিউট স্পেক্টেটর হিসেবে দেখলো গোটা জিনিসটা। এখন এই এবং এটা নির্বাচনের আগেই কিন্তু শেখ হাসিনাকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাব আমেরিকা দিয়েছিল, এবং এখন অনেকে বলছেন যে সেই সময় সেই প্রস্তাব শেখ হাসিনা মেনে নিলে আজকে পরিস্থিতি হয়তো তৈরি হতো না। কিন্তু এগুলো রেট্রোস্পেক্টে বলা সোজা,
কিন্তু যা পরিস্থিতি হয়েছে সেটা কিন্তু অনেক কার্যকারণ সম্পর্ক আছে। এটাকে শুধু ইউনিল্যাটারালি একটা কারণে শুধুমাত্র মানে জব কোটা এইভাবে দেখলে হবে না। এটা অনেক হোলিস্টিক অ্যাপ্রোচে পুরো জিনিসটার বিষয়টা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। জয়ন্তবাবু, আরেকটা বিষয়, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং স্বাভাবিকভাবেই অনেক অভিজ্ঞতা রয়েছে আপনার। একটা জিনিস জানার বিষয়, এই যে ভারত বাংলাদেশ এই দুই দেশের সম্পর্ক ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন? আমি নিজে খুব আশাবাদী মানুষ। আমি একটা হাফ গ্লাস অফ ওয়াটার, মানে অর্ধেক জল আছে এবং অর্ধেক জল নেই, দুটোই তো সত্যি। কিন্তু এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সঠিকভাবে উচিত কাজ করেছেন। সেটা হচ্ছে যে অল পার্টি মিটিং, এবং সেখানে কিন্তু রাহুল গান্ধী এবং বিরোধীরাও খুব রেসপন্সিবল ভূমিকা নিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে বলেছেন যে ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র যা করবে সেটাই শেষ কথা, কোনো রকম মানে এখানে প্ররোচনায় পা দেওয়া উচিত নয়। সুতরাং ভারত কিন্তু ঐক্যবদ্ধভাবে প্রাথমিকভাবে নরেন্দ্র মোদীর এটা একটা সাফল্য। তিনি কিন্তু বিরোধীদের আস্থাও অর্জন করেছেন। ভারত বাংলাদেশের নীতি নিয়ে কিন্তু কংগ্রেস এবং বিজেপির মধ্যে বিরাট মতপার্থক্য নেই। প্রণব বাবু যেটা করেছেন, মনমোহন সিং যেটা করেছেন, নরেন্দ্র মোদী সেটাই করছেন। এবং সেখানে কিন্তু যতই অনুপ্রবেশ আর নাগরিকত্ব বিল বিজেপির ইস্যু হোক না কেন, ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে জঙ্গিদের প্রত্যাবর্তন থেকে শুরু করে সন্ত্রাস দমনে বরং শেখ হাসিনাকে সেখানে কাজে লাগানো হয়েছে। ভারতের এই সন্ত্রাস বিরোধী মঞ্চ থেকে শুরু করে G20 সামিটে প্রধানমন্ত্রী তাকে মানে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি অল্প সময়ের মধ্যে 3 বার এসেছিলেন। সুতরাং এই পরিস্থিতিটাতে ভারত বাংলাদেশের সম্পর্কে ভারত কিন্তু ঐক্যবদ্ধ আছে, এটা সব থেকে বড় দিক। ভারত চাইবে বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রক্ষা করেও বাস্তব পরিস্থিতির ভিত্তিতে যে সরকারই আসুক না কেন তার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এক্ষুনি শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা কিন্তু আমি দেখছি না। সুতরাং এখানে একটা তদারকি সরকার, তত্ত্বাবধায়ক সরকার যাই বলুন, এবং সেখানে সেনাবাহিনীর একটা প্রচ্ছন্ন সমর্থন থাকবে। এখন এই পরিস্থিতিতে যে মানে শেপ, যে রং, যে মানে স্ট্রাকচারে এই নতুন রেজিম আসুক না কেন, ভারতের কাজ হবে বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। কেননা ভারতের ওপর কিন্তু বাংলাদেশের আর্থিক নির্ভরশীলতা আছে, প্রচুর ইকোনমিক এড আছে, প্রচুর প্রকল্প আছে। সুতরাং বাংলাদেশের নতুন রেজিম কি চাইবে ভারতের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করে দিতে? ভারত চাইবে যে কলকাতার সাথে সমস্ত মানে সম্পর্ক ছিন্ন থেকে শুরু করে। সুতরাং আমার মনে হয় বাংলাদেশও সরকারের ক্ষমতা আসার পরে তাদের ভূমিকা কি হবে সেটাও এখন দেখার বিষয় রয়েছে। ভারত আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ করছে, সেটাই সঠিক। কোনো দিকেই কিন্তু কোনো কমিটমেন্টে যাচ্ছে না। আপাতত তিস্তার যে প্রতিনিধি দলটা যাওয়ার কথা ছিল, আপাতত সেটা তো এখন প্রশ্নই উঠছে না, আপাতত সেটা বন্ধ রাখা হয়েছে। জয়ন্তবাবু, শেষ প্রশ্ন, বাংলাদেশে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটা দেখছেন এবং সেটা কতটা সময়ের হতে পারে বা কতটা সময় লাগতে পারে বলে আপনার মনে হয়? আওয়ামী লীগ আমি মনে করি না যে শেষ হয়ে গেছে। রাজনীতিতে একটা কথাই আছে যে দেয়ার ইজ নো ফুল স্টপ ইন পলিটিক্স, কোনো পূর্ণচ্ছেদ হয় না। হাসিনার বয়স হয়ে গেছে, শেখ হাসিনা এখন যদি 10 বছর এই পরিস্থিতি চলে তাহলে 10 বছর পর শেখ হাসিনাকে আমি ভাবতে পারি না। শেখ হাসিনার পুত্র রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে এখনো পর্যন্ত ঘোষিত নন, বাইরে থাকেন, অনেক সমস্যা রয়েছে, অনেক মধ্যমের কথা আছে। কিন্তু আওয়ামী লীগের যে এত সাংসদ তারা ঢাকায় রয়েছেন, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে চলে এসেছেন, কিন্তু তারা তো আছেন। এবং আওয়ামী লীগের যে অ্যান্টি ইনকামবেন্সি হয়েছিল, ক্ষমতাচ্যুত হওয়ার পরে একটা ভিকটিম স্ট্যাটাস এখনই পেতে শুরু করেছেন শেখ হাসিনা, একটা আহারে। এবং এই ব্যাপারটাও কিন্তু একটা আবেগ এবং অনুভূতি তৈরি করে। এবং যেভাবে হাসিনার মানে বেডরুমে ঢুকে পড়ে তাণ্ডব নৃত্য হচ্ছে, যেভাবে তার বাড়ির মানে একটা ছাগল কিংবা একটা হাঁস বের করে নিয়ে আসা হচ্ছে, এগুলো দেখে আর যাই হোক যারা করছে তাদের প্রতি কিন্তু ভালোবাসা কারোরই জন্মাতে পারে না জল্লাদ ছাড়া। সুতরাং এই পরিস্থিতিতে এই দৃশ্যগুলো একটা লং টার্মে কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা থাকতেই পারে, কিন্তু একটা নতুন নেতার মাধ্যমে সেটা করতে হবে। এখন হু উইল, সেটাই তো শেখ হাসিনা তার উত্তরাধিকারীটা এখনো পর্যন্ত ঠিক করে দিয়ে যেতে পারেননি। অনেকে বলেছে তার বোন আসতে পারে, বোনের ছেলে আসতে পারে, কত রকম জল্পনা কল্পনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঘোষিত কোনো উত্তরাধিকারী নেই। কিন্তু পরিস্থিতি এবং সময়ের মধ্যে দিয়ে সময় লাগবে, কিন্তু নিশ্চয়ই কোনো একজন উঠে আসবেন। আওয়ামী লীগের মৃত্যু হবে দলটা,
এটা কিন্তু আমি মনে করছি না এখনো পর্যন্ত। জয়ন্তবাবু, অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরাকে সময় দিলেন। অনেক অনেক ধন্যবাদ জয়ন্তবাবু। আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ, আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে ধন্যবাদ। আমার খুব ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে। অনেক অনেক নমস্কার। ধন্যবাদ জয়ন্তবাবু, অনেক অনেক ধন্যবাদ।